স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল রাজধানীর আগারগাঁও ইসি ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আখতার আহমেদ বলেন, যেহেতু তাদের কাঙ্ক্ষিত প্রতীক তাফসিলে নেই, সেহেতু প্রতীক নিশ্চিত করার জন্য এনসিপিকে চিঠি দেবে নির্বাচন কমিশন। তিনি বলেন, সব মিলিয়ে ১৪৩টি আবেদনের মধ্যে প্রাথমিক পর্যায়ে ২২টি দলকে অনুসন্ধানে আনা হয়। এর মধ্যে পর্যালোচনায় আছে ১২টি দল এবং বাতিল করা হয়েছে ৭টি দলের আবেদন। আদালতের রায়ের পর বাংলাদেশের নিজামে ইসলামের নিবন্ধন পর্যালোচনা করা হবে বলে উল্লেখ করেন তিনি। দেশের মানুষ নির্বাচনমুখী, তাই দেশি বিদেশি যারাই নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, জনগণ তাদের রাজনীতি প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ জানান, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। কাউসার আহমেদের রিপোর্ট। রহমানের সমাধিতে ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সকল প্রার্থীরা, সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বাধা সৃষ্টি করার চেষ্টা এখন দৃশ্যমান উল্লেখ করে বিএনপির নেতা বলেন, ধর্মের নামে জাতিকে বিভাজন করার চেষ্টা করছে একটি দল। বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। পেয়ার পদ্ধতিতে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান থাকে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ পেয়ার পদ্ধতির বিপক্ষে। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। গতকাল মগবাজারে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, জনগণের দাবি বাস্তবায়নের পথে হাঁটছে না অন্তর্বর্তী সরকার। সরকার গণদাবি উপেক্ষা করলে রাজপথে নামতে বাধ্য হবে জামায়াতে ইসলামী। দলটির প্রতীক ইস্যুতে তিনি বলেন, জামায়াতে আমিরের বৈঠকে এক্সপেরিমেন্টালি একটি লোগো প্রদর্শন করা হয়েছে, তবে এটাই চূড়ান্ত নয়। ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল। যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। এ লক্ষ্যে আজ চলমান আন্দোলনকে আরও জোরদার করার জন্য নিম্নোক্ত কর্মসূচি আমরা ঘোষণা করছি। নির্বাচনের পরিবেশ ব্যাহত করতে, সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে অনেক গোষ্ঠী সক্রিয় আছে, তবে এ ব্যাপারে পুলিশ সতর্ক আছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। গতকাল ঢাকায় পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। খাগড়াছড়ির ঘটনায় আইজিপি বলেন, ধর্ষণের ঘটনার খবর পাওয়া আধা ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশের কোনো গাফলতি না থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে গত 1 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে 49টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 15টি মামলা রুজু হয়েছে এবং 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। ব্যবসায়ীদের বাধার কারণেই নিত্য পণ্যের দর কাঙ্ক্ষিত পর্যায়ে নামছে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, দাম নিয়ন্ত্রণের সরকার আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে। বাজার যেন সরবরাহ সংকটে না পড়ে সেজন্য থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে আমদানি করা হবে চাল। বিদেশে পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারির মধ্যে ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা। আমরা চাল আমদানির জন্য আজকে এসে এটা প্রিন্সিপাল এগ্রি করেছি আতপ চালের জন্য, কারণ চালের স্টক আছে কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে, আপনারা জানেন তো 500 দিন থেকে হঠাৎ বলতে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। আতপ চালটা বেশিরভাগ আইদার মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এই তিনটা, এটা ইন প্রিন্সিপাল আমরা বলছি আনতে পারবে। এখন এই যে আপনার টেন্ডার করে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ বলেছেন, সারা দেশে এখন পর্যন্ত সুন্দরভাবে পূজা উদযাপিত হচ্ছে। আশা করি সফলভাবেই এবারে দুর্গোৎসব সম্পন্ন হবে। পুলিশ, আনসার, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি মণ্ডপে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থানে আছে জানিয়ে তিনি বলেন, এদেশে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। আজ ঢাকায় ধামরাইয়ে মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামনুন হাসান অনিক, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রিদওয়ান আহমেদ রাফি ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিবেশে একটা সৌহার্দ্যপূর্ণ এবং সম্প্রীতির মেলবন্ধনে এখানে যারা পূজারী এবং ভক্ত তারা পূজা উদযাপন করছে। আজকে মহা অষ্টমী, এরপর নবমী, এরপর বিসর্জন। তো আমরা আশা করব যে আগামী কয়েকদিন অত্যন্ত সুন্দরভাবে চমৎকার পরিবেশে এখানে পূজা উদযাপিত হবে। এটা দেখার জন্য মূলত আজকে এখানে আসা, এবং এখানে আমাদের নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, আনসার তারা কিভাবে কাজ করছে সেটা দেখছি। এবং এখানে আমাদের হিন্দু সম্প্রদায় তাদের প্রতি তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য এবং তাদেরকে আমাদের মধ্যে যে একটা সম্প্রীতির বন্ধন, সেই বন্ধনটা আরো সুদৃঢ় করার জন্য আমাদের এখানে উপস্থিতি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ। অষ্টমী পেরিয়ে আজ মহানবমী, দেবীর বিদায়ের ঘণ্টা শুরু। আজ কিছু ঘণ্টা পর দশমীতে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। এদিন বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান হবে, ষোড়শ উপাচারে পূজা করা হবে। এদিন 108টি নীলপদ্মে পূজা হবে দেবী দুর্গার। পূজার শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। নবমীর সন্ধ্যায় দেবী দুর্গার মহা আরতি করা হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। নবমী তিথি শুরু হয় সন্ধি পূজা দিয়ে। সন্ধি পূজা হয় অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমীর সূচনার প্রথম 24 মিনিট জুড়ে। মূলত দেবী চামুণ্ডার পূজা হয় এই সময়ে। বরিশালের উজিরপুর বানারীপাড়া আসনের জনগণের ভালোবাসায় সিক্ত হলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। মঙ্গলবার দুপুরে তিনি প্রথমে নিজ উপজেলা উজিরপুরে প্রবেশ করলে ফুলের তোড়া নিয়ে নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। এ সময় 2 শতাধিক মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে গাড়ি বহর যুক্ত হয় তার সঙ্গে। পরে বিশাল বহর ও বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তিনি বানারীপাড়া উপজেলায় পৌঁছান। সেখানেও সাধারণ মানুষের উচ্ছ্বসিত ভালোবাসায় সিক্ত হন তিনি। বানারীপাড়ায় 31 দফা সম্বলিত লিফলেট বিতরণের সময় সাইফ মাহমুদ জুয়েল ঘোষণা দেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চাইবেন। এ সময় তিনি বলেন, এই এলাকায় কোনো চাঁদাবাজের আশ্রয় হবে না, জনগণ ভয়হীনভাবে বসবাস করবে। বাংলাদেশের বুকে একটি গৌরবান্বিত উপজেলা দুটি আমি প্রমাণিত করব ইনশাআল্লাহ।
পড়ে থাকা জমিতে অতি বৃষ্টিতেও এবারের আমন মৌসুমে ৯৮ জাতের ব্রি ধান বীজ উৎপাদনে সফল হয়েছেন চুয়াডাঙ্গার জয়রামপুর গ্রামের চাষিরা জানান অতি বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থানীয় পার্শ্ববর্তী দেশের অননুমোদিত বীজ ব্যবহার করে এখনকার কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়লেও ৯৮ জাতের ব্রি ধান চাষ করে অনেকেই সফল হয়েছেন। চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির তথ্য মতে জেলা দামুড়হুদা উপজেলায় জয়রামপুর গ্রামের ৩৭ জন চাষি বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিপণন উপপ্রকল্পের আওতায় ৩৭ বিঘা জমিতে ৯৮ জাতের ব্রি ধান চাষ করেন। এই জাতের ধান জলাবদ্ধতা ও রোগ প্রতিরোধ সক্ষম হওয়ায় অন্যান্য জাতের চেয়ে ২০ থেকে ২৫% অধিক ফলন পাবেন বলে আশা সংশ্লিষ্টদের। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু দৌলতপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার সন্ধ্যায় দৌলতপুরের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে ভক্তদের সঙ্গে কুশল বিনিময় এবং শুভেচ্ছায় তিনি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম কুন্টু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম বিল্টু সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৌদ্ধ বাজারে বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে সকলের সাথে মতবিনিময় করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন মাতৃসেবা সংঘ সার্বজনীন দুর্গা উদযাপন কমিটির সভাপতি বিমল দাস, সেক্রেটারি জগন্নাথ সরকার, কোষাধ্যক্ষ কমল সরকার, সোনারগাঁও থানা পুলিশ সহ অনেকে। গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনকল্পে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে পৌর বিএনপির আয়োজনে গিলারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী শাহজাহান মিয়া বিশাল এক মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু। নরসিংদী ৫ রায়পুরা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাজী ইকবাল হোসেন শ্যামল পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি তার পক্ষ থেকে পূজা মণ্ডপগুলোতে অনুদান প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াকুব আলী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান, পৌর যুব দলের সদস্য সচিব সুমন নেওয়াজ সহ অনেকে। যশোরের শার্শা উপজেলা প্রতিনিধি ও দৈনিক লোকসমাজ পত্রিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যশোর ও শার্শা উপজেলার সাংবাদিকরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ মানববন্ধন, প্রতিবাদ ও রাস্তা অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমকে সরাসরি দায়ী করে বলেন, এই ঘটনার নেপথ্যে প্রশাসনের একাংশের ভূমিকা রয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
মাদারীপুর সদরের কেন্দুয়ার চৌহদ্দি গ্রামের সরকার বাড়ির দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে অসচ্ছল ব্যক্তিদের মাঝে বস্ত্রদান, চাষিদের জমিদান এবং বিভিন্ন মন্দিরে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে মন্দির প্রাঙ্গণে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জয়কালী পাবলিকেশনস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অজয় কৃষ্ণ সরকারের সভাপতিত্বে চৌহদ্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দীপক চন্দ্র তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির পরিচালক ডক্টর তপন বাগচি। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য, এবিসিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম কুমার বিশ্বাস সহ আরও অনেকে। আলোচনা শেষে অসহায় অসচ্ছল দরিদ্রদের মাঝে ৫০০টি লুঙ্গি, ১০০০টি শাড়ি, দরিদ্র চাষিদের জমি দান এবং ৩৬টি মন্দিরে নগদ অর্থ প্রদান করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও পৌর শ্রমিক দলের সভাপতি AK আজাদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজারে শ্রমিক দলের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় করেন। AK আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শামসুল আলম সবুজ, পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মনির সহ আরও অনেকে। নারায়ণগঞ্জ নগরীর রামকৃষ্ণ মন্দিরে পূজা দেখতে আসা ভক্তবৃন্দের মাঝে ১,০০০ পানীয় বিতরণ করেছেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। এ সময় প্রাইম গ্রুপের ব্যবস্থাপনা চেয়ারম্যান সোহেল বলেন, নারায়ণগঞ্জে মহানগর বিএনপির ও অঙ্গ সংগঠনের পাশে তারেক রহমানের নির্দেশনায় যে কোনো সহযোগিতায় তারা আছেন বলেও থাকবেন। উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলসমূহের মধ্যে দুর্গাপূজা উপলক্ষে ৫৬টি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত বাংলাদেশ কোস্টগার্ড। চট্টগ্রামের কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, পাশাপাশি পূজা মণ্ডপে আগত ভক্তদের যাতায়াত সহজতর করতে কোস্টগার্ড পূর্ব জোনের দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে। বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে গাইবান্ধার সংবাদ সম্মেলন হয়েছে। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা ইউনিটের আয়োজনে গাইবান্ধা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম রিপন। তিনি বলেন, বিদ্যমান সার ডিলারদের ডিলারশিপ বজায় রাখা, প্রতিটি ইউনিয়নে ৩টির পরিবর্তে ২টি ডিলার রাখা, ২০০৯ সালের সার নীতিমালা বহাল রাখা এবং নতুন সমন্বিত ২০২৫ সালের নীতিমালা বাতিল সহ মোট ৫টি দাবি উত্থাপন করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডিমলা থানার বিভিন্ন মন্দিরে সভাপতি এবং সম্পাদকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ডিমলা ইসলামিয়া কলেজে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিমলা থানার মোট ৭৬টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করেন। চাঁদপুর ১ কচুয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের কৃষি কথা ব্যতিক্রমী প্রশংসনীয়র পর এবার উন্মোচন করা হলো নারী মর্যাদা এবং নারীর ক্ষমতায়ন নিয়ে ফ্যামিলি কার্ড, নারীর হাতে আশার আলো। মঙ্গলবার কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে কোনো রাজনৈতিক নেতা নয়, সমাজের নিম্ন আয়ের নারীদের দেয়া হয় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বক্তার মর্যাদা। সাভারে দুর্গাপূজা উপলক্ষে বনগাঁও ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন থানা বিএনপির সভাপতি ও ঢাকা ১৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাইফুদ্দিন সাইফুল। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন ডালিম,
কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কাউসার আহমেদ সেন্টু, সাভার থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন সহ আরও অনেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা ৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুর রহমানের নেতৃত্বে লালবাগ থানায় নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম। গণসংযোগে সফল করতে ঢাকা ৭ আসনের সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করেন এবং সুন্দর একটি দেশ গঠনের জন্য জনগণকে হাত পাখায় ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করার আহ্বান জানান। গণসংযোগটি জে.এন. সাহা রোড থেকে শুরু হয়ে হাফিজি হুজুর রহমাতুল্লাহ রোডে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এবারে খেলার খবর। সাকিব আল হাসানকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার রাতে একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। সাকিবের এক ফেসবুক পোস্টের জেরে আসিফের সঙ্গে 2 দিন ধরে তার পাল্টাপাল্টি ভার্চুয়াল লড়াই চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে তীব্র বিতর্ক। এর মধ্যেই নিজের এমন সিদ্ধান্তের কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া যাবে না, বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া সম্ভব না। তিনি বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা দেন, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবে না। মাদক ছাড়ো, খেলা ধরো, এই স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদি বাজার যুব সমাজের উদ্যোগে মরহুম আহমদ রহমান ও নিহাল উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ হয়েছে। মঙ্গলবার বিকেলে বারদি খেলার মাঠে উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমানের সঞ্চালনায় এই ম্যাচ শেষ হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নিবন্ধন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লোক, জানালেন ইসির সচিব। প্রতীকের বিষয়ে চিঠি দেয়া হবে এনসিপিকে। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বিএনপি জামায়াতের, পলাতক ফ্যাসিস্ট শক্তি মোকাবেলায় চ্যালেঞ্জ জানালেন আইজিপি। ব্যবসায়ীদের কারণেই বাজারে অস্থিরতা, অভিযোগ অর্থ উপদেষ্টার। ফেব্রুয়ারিতে ফিরবে পাচার হওয়া অর্থের একটি অংশ। এবং আজ মহানবমী, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ। দেবীর বিদায় ঘণ্টা শুরু। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।